গ্রুপ সি। এবার গ্রুপ সি তে চলো, ঠিক আছে? চলো তাহলে গ্রুপ সি মানে এটা মার্কস 3, 3 নম্বরের কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে 3 মার্কসের কোশ্চেন। দেখো কি কি বলেছে। একটি 10 ওহম রোধের গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহে পূর্ণ বিক্ষেপ দেখায়, আচ্ছা ওকে। এটিকে 0 থেকে 5 ভোল্ট পাল্লার ভোল্টমিটারে কিভাবে পরিণত করবে? আচ্ছা, বোর ম্যাগনেটন বলতে কি বোঝো? আচ্ছা ঠিক আছে, চলো দেখো। প্রথমে আগে ফার্স্ট ম্যাথটা করি, তারপর তার সঙ্গে দিয়েছে বোর ম্যাগনেটন কি সেটা পরে যাব। ওকে, তাহলে চলে এসো ফার্স্ট। কি হলো? একটি এত ওহম রোধের গ্যালভানোমিটার, তাহলে গ্যালভানোমিটারের রোধ ক্যাপিটাল জি সমান কত হচ্ছে 10 ওহম বলে দিচ্ছি, ঠিক আছে? গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 10 ওহম। এত প্রবাহ পূর্ণ বিক্ষেপ দেখায়, তাহলে কত? আইজি কত না, গ্যালভানোমিটার থ্রু দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 10 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা এরপর দেখো 0.5 ভোল্ট পাল্লার ভোল্টমিটার তৈরি করতে কি পরিমাণে ভোল্টমিটার কিভাবে পরিবর্তন করবে, তাই তো? তার মানে এখানে কি হবে? দেখো সাপোজ একটা গ্যালভানোমিটার ছিল এখানে, মানে এটাকে আমরা ভোল্টমিটার হিসেবে ট্রিট করছি। ওকে, তো এইটাকে ভোল্টমিটারে কনভার্ট করতে হবে, তাই তো? ভোল্টমিটারে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে দেখো এ, এটাকে বি টার্মিনাল বলছি, ঠিক আছে? তো এটাকে যখন ভোল্টমিটারে তৈরি করতে হবে তাহলে কি করতে হবে না, দেখো সিরিজের সঙ্গে না, সিরিজে একটা আমাকে উচ্চ রোধের একটা উচ্চ মানের রোধ লাগাতে হবে। এটাকে ক্যাপিটাল আর বলছি, এটা গ্যালভানোমিটারের রোধটাকে জি বলছি। তো এটাকে আমরা বলছি এ টার্মিনাল, এটাকে বলছি বি টার্মিনাল, নাকি? এটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ জি, এটা হচ্ছে এমনি রোধ, তাই তো? আর বলছি, ঠিক আছে? বেশ, তাহলে এখানে আমাকে কি বলছে? ভিএ, আচ্ছা ভিএ মাইনাস ভিবি সমান কত? ভিএ মাইনাস ভিবি তাহলে কত হবে না 5 ভোল্ট হবে, কারণ 0 থেকে 5 ভোল্ট পাল্লার পর্যন্ত নিয়ে যেতে, তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ ডিফারেন্স কত হবে? 5 ভোল্ট, তাই তো? বেশ, দেখো এইটাকে আমরা তো ভোল্টমিটার বলি, এই সিস্টেমটাকেই আমরা ভোল্টমিটার বলি, তাই না? একটা গ্যালভানোমিটারের সঙ্গে তুমি যদি একটা উচ্চ মানের রোধকে সিরিজে লাগাও, শ্রেণীতে যদি তুমি কানেক্ট করো তাহলে হবে, তাই না? তাহলে এর ক্ষেত্রে দেখো তার দুই প্রান্তে পটেনশিয়াল ডিফারেন্স কত? তাহলে এর ক্ষেত্রে আবার দেখো ভিএ মাইনাস ভিবি সমান তাহলে কত হবে? এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? একটাই তো, সিরিজ তো, নাকি? এর মধ্যে দিয়ে আইজি কারেন্ট যাচ্ছে, কেন সিরিজের মধ্যে দিয়ে যা মানে কারেন্ট সমান যাবে, নাকি না? শুধু পটেনশিয়াল ডিফারেন্সটা চেঞ্জ হয়ে যায়, বাট সিরিজ। কিন্তু আবার দুটো টার্মিনালের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স সেম হবে, নাকি না? কেন এটা সাপোজ V1, এটা হচ্ছে V2, এই দুটোকে অ্যাড করলে তবেই তো VA মানে VA মাইনাস VB পেয়ে যাবো। তাহলে দুটো টার্মিনালে পটেনশিয়াল ডিফারেন্স পেয়ে যাবো না? তার মানে এটা সমান কত হবে গো? IG ইনটু এখানে রোধ কত? তুল্য রোধ না, গ্যালভানোমিটার প্লাস হচ্ছে উচ্চ মানের রোধটাকে সিরিজে রেখেছি, বাস। তাহলে এই দুটোকে অ্যাড করে দাও, পেয়ে যাবো, নাকি? এই দুটোকে অ্যাড করে দাও, মানে দুটোকে কম্পেয়ার করে দাও। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, দিয়ে দুটোকে কম্পেয়ার করে দাও, নাকি? তার মানে কত হবে গো? 5 ইকুয়াল টু কত হবে? IG G প্লাস R, নাকি? G প্লাস R। তাহলে চলে এসো 5 ভোল্ট। আচ্ছা IG টাকে এদিকে ভাগ করে দাও। IG এর ভ্যালু কত? IG এর ভ্যালু এত মিলি, তাই তো? তাহলে এটা কত হবে? মিলি যদি হয় 0.01 হবে, নাকি? 0.01 হবে। এটাকে অ্যাম্পিয়ার করে তাহলে কত হবে? হাজার, মানে সরি হ্যাঁ ঠিক আছে, তো 1000 দিয়ে ভাগ, নাকি? 1000 দিয়ে বলতে 0.01 হয়ে যাবে। তিনটা শূন্য, 1 2 একটা সামনে, ওকে? এটা অ্যাম্পিয়ার হয়ে গেছে। নেক্সট এটা সমান তাহলে কত? G প্লাস R, নাকি? তাহলে R সমান কত হবে? R সমান কত হইবে? তাহলে এটা কত হয়ে যাবে? 500 হয়ে যাবে না? তো দুটো শূন্য তুলে দাও, তার মানে 500। R সমান তাহলে কত? 500 মাইনাস কত হয়ে যাবে? G, G টা বাদ চলে যাবে, তাহলে G এর একক কত গো? G এর একক হচ্ছে G এর মানটা হচ্ছে 10 ওহম, নাকি? তার মানে 500 মাইনাস 10, দ্যাট মিন 490, কি 490 ওহম হয়ে যাবে। তাহলে যে রোধটা লাগাতে হবে তাকে কত হতে হবে? 490 ওহমের একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে, তাই তো? রোধ লাগানো হয়েছে। তাহলে এখানে কথা হলো যে আমরা কি বলবো, যে প্রবাহ মানে এত ভোল্ট পাল্লার ভোল্টমিটার তৈরি করতে হলে কি করতে হবে না, গ্যালভানোমিটারের সঙ্গে কি করতে হবে, যে সিরিজে 400 মানে R ইকুয়াল টু 490 ওহম সিরিজে কানেক্ট করতে হবে। গ্যালভানোমিটারের সঙ্গে 490 ওহম কি করতে হবে? সিরিজে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তো সিরিজে কানেক্ট করলেই পরে তবে তোমার এই পাবে, তুমি একটা ভোল্টমিটার পাবে, কেমন? চলো
তাহলে বলবে গ্যালভানোমিটারের সঙ্গে সিরিজে 490 ওহম মানে ওহম রোধের একটা মানে রোধকে সিরিজে অ্যাড করে দিতে হবে। ওকে, চলো নেক্সট। এবার কি বলছি, বোর ম্যাগনেটন বলতে কি বোঝো বলো? বোর ম্যাগনেটন আগে পড়ানো হয়েছে। বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন কি বলতে কি বোঝো, তাই তো? চলে আসো। বোর ম্যাগনেটন দেখো, বোর ম্যাগনেটন জিনিসটা কি প্রথমে দেখো, এটা আমরা পড়ে এসেছি আর এটা থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, বারে বারে জানি আমরা। কেন ওই দেখো একটা পাতা থেকে এই যে চৌম্বক ভ্রামক, তাই তো? কোন একটা আহিত বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, কোন একটা আহিত বস্তু একটা লুপের আকারে যদি ঘুরতে থাকে, তাই তো? তাহলে সেখানে কি তৈরি হয়? চৌম্বক ভ্রামক তৈরি হয়ে যায়, তাই না? তাহলে এখানে একটা চৌম্বক ভ্রামক তৈরি, একটা চার্জ পার্টিকেল যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? চৌম্বক ভ্রামক তৈরি করে। সেই চৌম্বক ভ্রামকের মান কত? চৌম্বক ভ্রামককে সাপোজ আমরা যদি পিএম ধরি, তাই তো? মানে চৌম্বক ভ্রামক ম্যাগনেটিক ডাইপোলটাকে মানে তোমার মোমেন্টটাকে যদি আমি পিএম ধরি, তাহলে দেখো আমরা ডাইরেক্ট একটা ফর্মুলা আমরা জানি, এটা মনে রাখতে হবে তোমাকে। ইলেকট্রনের জন্য তাহলে কত হবে? -e/2m ইনটু তাহলে কত? l। lটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগ। তাহলে দেখো pm সমান আমরা কি জানি আবার? -e/2m। এবার আমি যখন মানে দেখো যখন ম্যাগনিটিউড ধরবো তখন আমরা এখানে প্লাস সাইন ধরতেই পারি, কেন শুধুমাত্র মানটাকে নিয়েই আমরা আলোচনা করছি। এখানে ভেক্টর সাইন, এখানে নেগেটিভ সাইন আমরা বলতে কি বুঝবো না, চৌম্বক ভ্রামক যে ডাইরেকশনে হচ্ছে কি হবে আর তোমার এলটা কি হবে? তার উল্টা দিকে হচ্ছে না, এলটা তার উল্টা দিকে হচ্ছে। বেশ, ওই জন্য আমরা বলছি pm -e/2m * l। ওকে, p যেদিকে হবে এলটা তার উল্টা দিকে হবে। নেক্সট, এবার যখন ম্যাগনিটিউড নিয়ে কাউন্ট করব তখন কি হবে? তখন কোনো সাইন আমি ধরবো না, সব অলওয়েজ পজিটিভ। ওকে, তাহলে pm e/2m * l। l মিন্স বোর ম্যাগনেটন, আরে সরি এলটা হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার দেখো বোরের পস্টুলেট ছিল না, বোরের হাইপোথিসিস, বোরের পস্টুলেট ছিল। বোর দেখো একদম লাস্ট পস্টুলেট, ঠিক আছে? কোয়ান্টাম পস্টুলেট যেটা, ঠিক আছে? কোয়ান্টাম না, সরি, হ্যাঁ কোয়ান্টাম পস্টুলেট, ফ্রিকোয়েন্সি তো আগেরটা। হ্যাঁ, কোয়ান্টাম পস্টুলেট কি বলেছিল? যে l = n of h কার মনে পড়ে? হ্যাঁ, না কোন কক্ষপথে ইলেকট্রন যখন আবর্তন করছিল, অ্যাটমের যখন কক্ষপথে ইলেকট্রন আবর্তন করছিল তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয়েছিল? বোর কনস্ট্যান্টে সরি প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের সরল গুণিতক, নাকি? চলে আসো। তার মানে আমরা বলতে পারি n of h/2π, কেন h কার মানে 2π হয় তো, নাকি? h/2π। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি? l এর জায়গায় কি লিখতে পারি? আচ্ছা এখানে ধরবে না, nh/2π, তাই তো? তো এইটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা, ঠিক আছে? এইটা হচ্ছে জেনারেল ফর্মুলা দিয়ে আমি এদিকে তাকে টেনে আনছি। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে তোমার জেনারেল ফর্মুলা, ক্লিয়ার? এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। তাহলে কি হবে দেখো, হয়ে যখন n = 1 মানে ফার্স্ট অরবিটে, মানে কে কক্ষে যখন ইলেকট্রন ঘুরবে, কোন অ্যাটমের যখন কে কক্ষে ইলেকট্রন ঘুরবে, তাহলে n = 1, দ্যাট মিন্স KSL, দ্যাট মিন্স pm = তাহলে কত হবে? e/2m, e/2m। m টাকে m e দিতে পারো, m সাফিক্স মানে ইলেকট্রনের মাস, ঠিক আছে? অন্য কারোর মাস না, ইলেকট্রনের মাস। ওকে, কেন পার্টিকেলটা ইলেকট্রনিক। তাহলে এখানে কি হবে? হয়ে n = 1 মানে কে কক্ষপথে ইলেকট্রন আবর্তনের ফলে যে চৌম্বক ভ্রামক তৈরি হয় তাকে আমরা বলি বোর ম্যাগনেটন। এইটাকে আমরা বিশেষ একটা মানে চিহ্ন দিয়ে আমরা ব্যবহার করি, μ∗b, বোর ম্যাগনেটন। তাহলে বোর ম্যাগনেটন সমান কত? e/2π,2m, e/2me। মানে এটা হচ্ছে ইলেকট্রনের মাস। এবার তুমি m ও ধরতে পারো, m লিখে তুমি বলে দিতে পারো, ক্লিয়ার? তো এটা হচ্ছে বোর ম্যাগনেটন। তো বোর ম্যাগনেটনকে অলসো আমি আরো একটা কি বলতে পারি না, চৌম্বক ভ্রামকের মেজারমেন্টের একক বলতেই পারি। কেন? এত বোর ম্যাগনেটন তত বোর ম্যাগনেটন, দেখো n এর মান পরিবর্তন হবে, n তো ইন্টিজার একটা, 1 2 3 4 হবে এরকম করে। তো এরকম করে হলে আমরা কি দেখতে পাবো যে n এর মান পরিবর্তন হচ্ছে। n এর মান পরিবর্তন হলে মানে কি আমরা বলতে পারি 1 তোমার বোর ম্যাগনেটন, 2 বোর ম্যাগনেটন, 3 বোর ম্যাগনেটন। তাহলে বোর ম্যাগনেটন অ্যাজ এ ইউনিট হিসেবে আমরা ইউজ করতে পারি কার না, চৌম্বক ভ্রামক,
ঠিক আছে, তোমার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের। ওকে চলো, আচ্ছা তার ভ্যালু কত হয়, তার ভ্যালুটা আমি দেখো এখানে লিখে দিচ্ছি। তার ভ্যালুটা সবসময় মাথায় রাখবে, হ্যাঁ তোমরা ভ্যালুগুলো মাথায় রাখবে, কেন এগুলো মনে থাকে না, কিন্তু তোমাকে মনে করে যেতে হবে। ওকে, তোমাকে মনে করে যেতে হবে। দেখো সবকটার ভ্যালু বসিয়ে দাও। তুমি তো জানো 1 মিউ বি সমান দেখো ইলেকট্রনিক আধান কত 1.6 * 10⁻⁻19। আচ্ছা এইচ এর মান কত, তাহলে 1.6 * 10⁻19 ইনটু এইচ এর মান কত গো, এইচ এর মান 6.626 ইনটু 10⁻34 ভ্যালু বসিয়ে দাও। তারপরে হচ্ছে 2 পাই যেখানে এই এটা তো এইচ এর মান, এইচ কার্ড আছে h/2 পাই ইনটু তাহলে কত হবে 2, তাহলে কত হবে 9.1 ইলেকট্রনের ভর 9.1 ইনটু 10⁻31 কেজি, তাই তো? বেশ, এই কটার ভ্যালু বসাবে, দিলে আসবে। দেখো পুরো ভ্যালু মুখস্থ রাখবে তোমরা, এত কিছু ভ্যালু বসাতে যাবে না, এত সময় পাবে না। তো কত হচ্ছে 9.27 ইনটু 10⁻24। ওকে, তাহলে কি হবে অ্যাম্পিয়ার ইনটু মিটার স্কয়ার। ক্লিয়ার? তো এসআই এককে তার মানটা হচ্ছে 9.27 ইনটু 10⁻24। মাথায় রেখে দাও ভালো করে। ক্লিয়ার? ভালো করে মাথায় রাখো যে এই ভ্যালুটা হচ্ছে 1 বোর ম্যাগনেটন। দেখো এত কিছু লিখতে হবে না তোমাকে, এখানে বোর ম্যাগনেটন কি বলেছে যেটুকু ভাষা বললাম ওইটুকু লিখলেই হবে। ঠিক আছে, না বলবে একটা কোনো ইলেকট্রন যখন 1 নম্বর কক্ষপথে, যখন কোনো অ্যাটমের 1 নম্বর কক্ষপথে ঘুরে, তো সেক্ষেত্রে যতটা চৌম্বক ভ্রামক তৈরি হয় তাকে আমরা বলছি 1 বোর ম্যাগনেটন। ঠিক আছে, তাহলে বোর ম্যাগনেটনকে আমরা অলসো কল্ড, আমরা বলতে পারি একটা মানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মেজারমেন্টের ইউনিট। ওকে চলো নেক্সট দেখো কি বলেছে, অথবা চৌম্বক প্রবণতার সঙ্গে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার সম্পর্ক স্থাপন করো। আচ্ছা ঠিক আছে, প্রথমটা করি আগে, তারপরে দেখো চৌম্বক প্রবণতার সঙ্গে, চৌম্বক প্রবণতা মানে সাসসেপ্টিবিলিটি, তাই তো? ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি এন্ড তোমার হচ্ছে রিলেটিভ পারমিএবিলিটি, তাই তো? বাস, এদের মধ্যে সম্পর্ক স্থাপন। বেশ, তার মানে এখানে কি বলছে কাপ্পা, এটাকে আমরা কাপ্পা দ্বারা রিপ্রেজেন্ট করি প্রবণতাটাকে, আর আপেক্ষিক চৌম্বক ভেদ্যতাটাকে আমরা মিউ সাফিক্স আর দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে এখানে কি হবে দেখো, আমরা জানি একদম ডাইরেক্ট এখান থেকেই শুরু করবে, কারণ এখানে তোমাকে বেশি মার্কস দেয়নি, তুমি বেশি মার্কস করতে যাও না। আমরা জানি কি গো, b সমান কত জানি গো, মিউ ইনটু এইচ, এটা আমরা বলতে পারি। আবার কোন একটা ম্যাগনেটিক সাবস্টেন্সের ভিতরে তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত না, সেখানে দেখো পোলারাইজেশন হয়ে যায় বা ম্যাগনেটাইজেশন হয়ে যায়, তাই তো? পোলারাইজেশন নয়, ম্যাগনেটাইজেশন, তাই তো? ম্যাগনেটাইজেশনের জন্য তাহলে কি হবে, ম্যাগনেটাইজেশনের জন্য একটা ম্যাগনেটাইজেশন ফ্যাক্টর চলে আসে, তাহলে মিউ নট আমরা বলতে পারি এইচ প্লাস এম, এটা হচ্ছে ম্যাগনেটাইজেশন। ঠিক আছে, এমটাকে আমরা ধরি। আবার আমরা বলতে পারি এম ইকুয়াল টু কত না, এম ইকুয়াল টু এই যে কাপ্পা, মানে যেটা হচ্ছে কে বলছে মানে প্রবণতা, ইনটু এইচ বলতে পারি আমরা। তাহলে এখানে ভ্যালু পুট করে দাও, তাহলে মিউ নট কত হবে এইচ প্লাস কাপ্পা ইনটু এইচ, নাকি? বেশ ভালো কথা। আচ্ছা বি জায়গায় তাহলে দেখো এখানে মিউ ইনটু এইচ বসাতে পারি, মানে 1 নম্বর ইকুয়েশন থেকে, কি না 1 নম্বর ইকুয়েশন থেকে, তাহলে বি জায়গায় কত বসাতে পারি, মিউ ইনটু এইচ বসাতে পারি। তার মানে এখানে দেখো এখান থেকে এইচ কমন নিয়ে নাও, তাহলে মিউ নট এখান থেকে এইচ কমন নিলে 1 প্লাস কাপ্পা, নাকি? তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে মিউ ইনটু এইচ, এইচ কেটে দাও, হয়েছে। তাহলে নেক্সট চলো, তাহলে মিউ বাই মিউ নট সমান কত 1 প্লাস কাপ্পা। তার মানে এটাকে আমরা কি বলছি গো, মিউ আর রিলেটিভ পারমিএবিলিটি। ওকে, তার মানে কাপ্পা ইকুয়াল টু তাহলে কত, মিউ আর ইকুয়াল টু 1 প্লাস কাপ্পা, আর মানে এটা হচ্ছে চৌম্বক প্রবণতাটাকে কাপ্পা বলছে, আর আপেক্ষিক চৌম্বক ভেদ্যতাটাকে মিউ আর বলছি, তাই তো? তার মানে এখানে কাপ্পা সমান কত হবে, বলিয়ে ফেলো, মিউ আর মাইনাস 1 হবে, নাকি না? 1টাকে এদিকে ভাগ করে দাও, সরি বিয়োগ করে দাও, তাহলে কাপ্পা ইকুয়াল টু মিউ আর, তাহলে চৌম্বক প্রবণতা সমান তাহলে কত হবে, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মাইনাস 1, চৌম্বক প্রবণতা সমান তাহলে কত হচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা -1। ওকে চলো, তড়িৎ প্রবাহের তড়িৎ চুম্বকীয় এককের সংজ্ঞা দাও। দেখো আগে আমি এই কোশ্চেনটা পেয়েছিলাম, ছেড়ে চলে এসেছিলাম, তো তোমরা যদি পাও এটা তোমরা একটু তোমরা ডেফিনেশনটা লিখে নিও। তেমন
আমি জানি না আপাতত, খুঁজেও দেখিনি, ঠিক আছে? তো তোমরা পেলে একটু দেখে নিও। হ্যাঁ, এই কোশ্চেনটা তোমরা একটু দেখো। নেক্সট, এরপরে কি বলেছে, 1 AMU সমান কত অ্যাম্পিয়ার, নাকি 1 AMU সমান কত অ্যাম্পিয়ার? আচ্ছা, তাহলে 1 AMU সমান কত অ্যাম্পিয়ার বলছে, তাই তো? তাহলে এদিকে চলে আসি, দেখো। আচ্ছা, প্রথমে আচ্ছা, I সমান আমরা কি জানি, Q/T, তো তার মানে চার্জ বাই, আমাকে কি টাইমে যেতে হবে, চার্জ বাই টাইমে যাব। বেশ, প্রথমে দেখো চার্জের কিছু ইউনিট জানবো আমরা। আচ্ছা, 1 কুলম্ব সমান কত গো? 1 কুলম্ব সমান আমরা বলতে পারি তো 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব বা ESU আধান বলতে পারি। তোমরা এটা জেনে এসছো, ওকে? তাহলে 1 কুলম্ব সমান 3 × 10⁹ ESU আধান বা স্ট্যাট কুলম্ব বলতে পারি। আবার 1 EMU আধান সমান 1 EMU আধান সমান কত হবে না 10 কুলম্ব। কত হবে? 10 কুলম্ব হবে, বুঝতে পারলে? 1 EMU মানে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট সমান এত। ক্লিয়ার? বেশ, তাহলে কারেন্ট সমান আমরা বলতে পারি তাহলে কত? কারেন্ট কে সমান আমরা দেখো কিসে, 1 AMU ইউনিটে কারেন্ট অ্যাম্পিয়ার কত হবে, কত অ্যাম্পিয়ার? তাহলে I সমান কত আমরা বলতেই পারি যে যদি আমরা তোমার CGS বা 1 AMU তে লিখি তাহলে কত? তাহলে 1 EMU আধান সমান কত হবে বাই টাইম, তো নাকি T বলতে পারি। 1 EMU আধান বাই 1 সেকেন্ড বলতে পারি, স্বাভাবিকত T তো ইউনিট সব সময় সেকেন্ড। তাহলে 1 EMU আধান কত হবে 10 কুলম্ব বাই কত হবে, T টাকে 1 ধরে নাও, হ্যাঁ কি না? 1 সেকেন্ড মানে এটা তো T না, এটা 1 সেকেন্ড ধরে নাও। এটা যখন ভ্যালু বসাচ্ছ তাহলে এটা কত, সেকেন্ড এককে, নাকি? তার মানে কত 10 কুলম্ব বাই সেকেন্ড, তার মানে কত 10 অ্যাম্পিয়ার। তাহলে কত হবে কারেন্টটা, তাহলে কত 1 EMU প্রবাহ সমান কত হবে 10 অ্যাম্পিয়ার। কত 1 EMU প্রবাহ সমান কত হবে 10 অ্যাম্পিয়ার। তাহলে 10 অ্যাম্পিয়ারকে আমরা বলতে পারি 1 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, প্রবাহের 1 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ঠিক আছে? 10 অ্যাম্পিয়ার সমান 1 EMU ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ক্লিয়ার? চলো, এটা তোমরা লিখে রাখবে। আর এটা দেখো, তোমরা একটু দেখো, খুঁজে দেখো, যদি পাও তাহলে আমাকে একটু লিখে পাঠিয়ে দাও, ঠিক আছে, গ্রুপটায়। ওকে, চলো নেক্সট দেখো, বলছে কোন কুণ্ডলীর সাবেশাঙ্ক 1H বলতে কি বোঝো? কোন কুণ্ডলীর সাবেশাঙ্ক 1H বলতে কি বোঝো? আচ্ছা, আর একটা বলেছে ঘূর্ণি প্রবাহ। তাহলে আগে দেখো ঘূর্ণি প্রবাহটা পড়িয়ে দিচ্ছি, আমি এখানে লিখে দিয়েছি তোমাদের জন্য। মানে এটা দেখো তো বইতে মানে এরকম সাজানো নেই, আমি একটু সাজিয়ে তোমাদের লিখে নিয়েছি, তো এটা অবভিয়াসলি তোমরা নোট ডাউন করবে, কেমন? চলো দেখো, প্রথমে এডি কারেন্ট বা ঘূর্ণি প্রবাহ কি বলছি। দেখো, কোন পুরু ধাতব পরিবাহী ও একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকলে, একটা ধাতব পরিবাহী এবং চৌম্বক ক্ষেত্র মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি রিলেটিভ ভেলোসিটি হয়, এ তার দিকে যাবে, না হয় সে এর দিকে আসবে, অথবা দুজন একে অপর দিকে যাবে। শুধু আসতে হবে এমন কথা না, দূরে গেলেও চলবে, ঠিক আছে? তাহলে কোন পুরু ধাতব পরিবাহী ও একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকলে পরিবাহীর সমগ্র আয়তন জুড়ে বিভিন্ন বদ্ধরূপে যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় তাকে ঘূর্ণি প্রবাহ বলা হয়। তাহলে পরিবাহীর সমগ্র মানে তোমার আয়তন জুড়ে বিভিন্ন বদ্ধ লুপ, তাহলে একটা পার্ট পার্ট করে আসবে, একসঙ্গে পুরোটা কভার করবে না, তার বিভিন্ন ছোট 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 বদ্ধ লুপের আকারে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, তখন তাকে বলা হয় ঘূর্ণি প্রবাহ। তখন তাকে আমরা বলি ঘূর্ণি প্রবাহ। কি বলে বোঝাতে বললাম? তাকে আমরা ঘূর্ণি, রে হবে ঘূর্ণি প্রবাহ, ঘূর্ণি প্রবাহ বলি। ক্লিয়ার? তাহলে এখানে কি হয় ঘূর্ণি প্রবাহের ফলে? না দেখো, এখানে তাপের অপচয়টা কমে যায়, ঠিক আছে? তাপ মানে হিট রেডিয়েশনটা কমে যায়, যার ফলে এনার্জি সেভ করে। দেখো, শক্তি ক্ষয় কম হয়, ঠিক আছে? যার ফলে দেখো অনেকটা বেশি যদি সে ওভারকাম করতো কারেন্টটা, তাহলে তার রেজিস্ট্যান্স বাড়তো, রেজিস্ট্যান্স বলে অনেক বেশি তাপ তৈরি হতো, তাপ বেশি বলে বেশি শক্তি খরচ করতো। কিন্তু এর ক্ষেত্রে ঘূর্ণি প্রবাহের ক্ষেত্রে পরিবাহীর মধ্যে কি হবে যে হিট লসটা কম হচ্ছে, যার ফলে আমার এনার্জি লসও কম অনেকটা কমে যাচ্ছে, এনার্জি সেভ করতে পারছে। ক্লিয়ার? তাহলে ওই জন্য এই কারেন্টটা এতটাই বেশি ইম্পর্টেন্ট। তো এইটাকে বলছি ঘূর্ণি প্রবাহ। এবার তোমরা ব্যবহারে লিখতে পারো, কি হবে, তোমার ইন্ডাকশন কুকার রয়েছে, ইন্ডাকশন হিটার রয়েছে, ঠিক আছে? তো এই সমস্ত কাজে তোমরা ইউজ করতে পারো এডি কারেন্টকে। ওকে, নেক্সট দেখো, কোন কুণ্ডলীর সাবেশাঙ্ক বলতে কি বুঝি? কোন কুণ্ডলীর সাবেশাঙ্ক মানে 1 নম্বরটা আমরা পড়াচ্ছি।
কোন কুণ্ডলী সাবেশাঙ্ক বলতে আমরা কি বুঝি বলতো? এল নাকি? আচ্ছা প্রথমে দেখো আমরা কি বলি, একটা কুণ্ডলী আঁকো আগে। এটা তো একটা ইন্ডাক্টর বলি নাকি? এটা ইন্ডাক্টর, কারেন্ট প্রবাহিত হচ্ছে কত? I অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে। ক্লিয়ার? বেশ, কি হয় এখানে না, যত কারেন্ট বেশি যাবে, এটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছি, যত কারেন্ট বেশি যাবে তত কি হবে? ফ্লাক্স ইনডিউসড হবে, মানে ম্যাগনেটিক ফিল্ডে ভ্যারি করবে। ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করলে কি হবে? ফ্লাক্স ইনডিউসড হচ্ছে। তাহলে আমরা কি জানি দেখো, তাহলে আমরা জানি যত বেশি মানে ফ্লাক্স পরিবর্তন, মানে ফ্লাক্স মানে কারেন্ট যত বাড়বে তত বেশি ফ্লাক্স লিংক হবে। তার মানে ফাইটা কার সঙ্গে, মানে এটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্সটা কার সঙ্গে প্রপোর্শনাল? I এর সঙ্গে প্রপোর্শনাল, নাকি না? যত বেশি কারেন্ট প্রবাহিত হবে তত বেশি ফ্লাক্স লিংক হচ্ছে। তার মানে এটাকে আমরা একটা কনস্ট্যান্ট আনতে পারি, L * I বলতে পারি, নাকি না? তাহলে এখান থেকে চলে এসো, L = তাহলে কত হবে? 5/I হবে, নাকি না? 5/I হবে। তাহলে আমাকে কি বলছে? 1 হেনরি, তাই তো? আচ্ছা 1 হেনরি সমান তাহলে কি হবে? দেখো এখানে একটু চলে এসো, 1 হেনরি, এখানে ডেফিনেশনে আসবো, তাই তো? তাহলে দেখো যদি আমরা একটা ডেফিনেশন তৈরি করি কেমন করে? ডেফিনেশন তৈরি করি কেমন করে বলো তো? যদি 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 কি হবে? আচ্ছা I = 1 অ্যাম্পিয়ার ধরো এবং ফাই কে তুমি 1 ওয়েবার ধরে নাও, ঠিক আছে? তাহলে কি হবে না, কোনো একটা কুণ্ডলীতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে ওই কুণ্ডলীতে যদি 1 তোমার ওয়েবার ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স মানে যদি লিংকড হয়, তাই তো? তার সঙ্গে যদি 1 ওয়েবার ম্যাগনেটিক ফ্লাক্স লিংকড হয়, তাহলে আমরা বলতে পারি এখানে কত না, L = তাহলে কত? 1 হেনরি হবে। কেন? 1 ওয়েবার বাই 1 অ্যাম্পিয়ার, তাহলে আমরা বলতে পারি 1 হেনরি, ঠিক আছে? তাহলে কি বলছি, কোন একটা ইন্ডাক্টরে আবেশে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়ে তাকে যদি 1 ওয়েবার চৌম্বক প্রবাহ বা আমরা বলছি ম্যাগনেটিক ফ্লাক্স যদি লিংকড হয়, মানে জড়িত হয় তার সঙ্গে, তবে সেখানে 1 হেনরি সাবেশাঙ্ক তৈরি হবে, ঠিক আছে? কোন কুণ্ডলী সাবেশাঙ্ক তাহলে কত হবে? 1 হেনরি। ক্লিয়ার? চলো দেখো তাহলে এই দুটো কোশ্চেন হলো। এটা নেক্সট কি বলেছে? বলছে একটি কুণ্ডলীর রোধ হচ্ছে 10 ওহম এবং সাবেশাঙ্ক হচ্ছে 5 হেনরি, একে 100 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করলে কি পরিমাণে শক্তি সঞ্চিত হবে? দেখো একদম সহজ। আগে আমরা কি না ফার্স্ট কি বলছি, ডাটা আগে লিখবো ফার্স্ট। তাহলে কুণ্ডলীর রোধ কত গো? 10 ওহম। আচ্ছা সাবেশাঙ্ক কত? L = 5 হেনরি বলে দিয়েছে। নেক্সট একে 100 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করলে মানে কত? V = কত গো? 100 ভোল্ট বলে দাও, ঠিক আছে? আচ্ছা যুক্ত করলে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে? কি পরিমাণ শক্তি? দেখো এনার্জি সমান কি জানি আমরা, একটা ইন্ডাক্টরে কত এনার্জি সঞ্চিত হয়, মানে পোটেনশিয়াল এনার্জিটা কি হবে? এনার্জি রূপে সঞ্চিত থাকবে। তার মানে হাফ অফ কত হবে? Li²। আমরা দেখো জানি এটা, পুরো এই ফর্মুলাটা পুরো মানে পুরো মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে, কেন সব সময় এই ফর্মুলাতে বেকার বেশি ভাঙতে যেও না। এটাকে দেখো প্রমাণ করতে গেলে অনেক সময় চলে যাবে, আর ম্যাথমেটিক্সে তুমি প্রমাণ করে তারপর তো তুমি ম্যাথ করতে পারবে না, অনেক টাইম চলে যাবে, তাই না? চলো পুরো ডাইরেক্ট ডাটাটা হাফ অফ Li², ওকে? চলো তাহলে ভ্যালু বসিয়ে দাও। হাফ অফ L এর মান কত? 5 হেনরি, ওকে? নেক্সট I কত হবে? I টাকে আমরা কিভাবে লিখতে পারি? V/R লিখতে পারি না? পরিবাহী রোধ জানি আর দুই প্রান্তে পোটেনশিয়াল জানি, তার মানে এটাকে আমরা স্কয়ার হিসেবে লিখতে পারি। দ্যাট মিন্স আমরা বলতে পারি হাফ অফ 5 ইনটু কত হবে? V/R, তাই তো? V কত? 10 আর V 100/10 মানে কত? উপরে 10 হবে, 10 এর স্কয়ার মানে কত? 100 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এটা কত হয়ে যাবে? 50 500, তাহলে 250 হবে, 250 নাকি? 525, ওকে? তার মানে এনার্জি কত হবে গো? এনার্জি হবে এত জুল, 250 জুল হয়ে যাবে। তাহলে এখানে কি বলে সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে না? 250 জুল হবে। ক্লিয়ার? একদম সহজ কোশ্চেন। একদম ফর্মুলা মাথায় থাকলে কিন্তু তুমি তাড়াতাড়ি পারবে, ফর্মুলা যদি মাথায় না থাকে তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভাবতে অনেক সময় লেগে যাবে, তাই না? ওই জন্য বলছি প্র্যাকটিসটা খুব জরুরি, প্র্যাকটিস না করলে কিন্তু তুমি পরীক্ষায় নামানো খুব চাপ, বারে বারে বলছি। নেক্সট চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এর আবার অর দিয়েছে। দেখো এই 5 নম্বরের কোশ্চেনে অর দিয়েছে। কি বলেছে প্রথমে? অথবা প্রমাণ করো এসি বর্তনীতে পরিবর্তী প্রবাহ IRMS = I0/√2, যেখানে I0 তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান, ঠিক আছে? এখানে I0টাকে বলছে ম্যাক্সিমাম বা পিক ভ্যালু,
তাহলে এখানে প্রমাণ করতে বলছে কি এসি বর্তনীতে আইআরএমএস সমান আই নট, এখানে মাইনাস হবে না, এটা পুরোটাই হবে না আই নট বাই রুট টু, ঠিক আছে, আই নট বাই রুট। একটা এসি কারেন্টের দেখো ফর্মুলা আমরা কি জানি, একটা এসি পাওয়ার সাপ্লাইকে আমরা এরকম করে ডিনোট করি না, তো এসির মধ্যে যে কারেন্টের ইকুয়েশন আমরা কি জানি না আই সমান আমরা কি জানি আই নট সাইন অফ ওমেগা টি, ওমেগা টি ক্লিয়ার, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, গুড। এবার দেখো আরএমএস কথার অর্থ কি দেখো আমরা প্রত্যেকেই জানি, আরএমএস মানে রুট মিন স্কয়ার, রুট মিন স্কয়ার, তাই তো? তাহলে এইটাকে আমরা আরএমএস বলছি, সরি আরএমএস, ওকে। কিন্তু করব উল্টো, আগে স্কয়ার করব, তারপরে মিন করব, তারপরে রুট করব, আগে স্কয়ার তারপরে মিন তারপরে রুট, ঠিক আছে? তাহলে এবার চলে এসো, তাহলে আইআরএমএস মানে আমরা কি করব, আইআরএমএস মানে আমরা করব কি আগে আই স্কয়ার করব, তারপরে মিন করব, তারপরে রুট ওভার করব, ওকে। তাহলে আগে আমি আই স্কয়ারের মিনটা আগে বের করে ফেলি, ঠিক আছে, আই স্কয়ারের মিন তারপরে রুট ওভার দেব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি বের করব আই স্কয়ার তারপরে মিন, ওকে। কেমন করে করব দেখো, তাহলে মিন মানে আমরা জানি দেখো কি না আমাকে এভারেজ বের করতে হবে না, তাহলে ফুল টাইম পিরিয়ডের উপরে আমাদের এটা তো তোমার ওয়েভ নাকি, তাহলে ফুল টাইম পিরিয়ডের উপরে আমাকে কি করতে হবে এভারেজ নিতে হবে। তাহলে দেখো 1/t ইন্টিগ্রেশন অফ 0 to t ইনটু আই স্কয়ার, দেখো আই স্কয়ার মানে কত হবে না আই নট, আইটাকে কত ধরেছি দেখো i আই নট sin ওমেগা t ধরেছি, তাহলে আই নট স্কয়ার sin স্কয়ার ওমেগা t dt, হ্যাঁ কি না? কারণ এইটা হচ্ছে এভারেজ ফর্মুলা, যে দেখো এখানে t দেখো, তুমি যদি তুমি ডাইমেনশনালি দেখো তাহলে কত হবে 1/t আছে, এই t আর এই t একে অপরকে কেটে গেল, ক্লিয়ার? চলো এরপরে আমরা কি করব দেখো এখানে একটা 2 প্রোডাক্ট করে নাও, উপর নিচে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে দেখো 1/2t ইন্টিগ্রেশন অফ 0 to t নাকি, আচ্ছা i নট স্কয়ার, তাহলে দেখো 2 ইনটু sin স্কয়ার ওমেগা t করতে পারি ইনটু dt। আবার দেখো তোমরা ত্রিকোণমিতির ফর্মুলা জানো তো নাকি, 2 ইনটু sin স্কয়ার থিটা সমান কি হবে, 2 ইনটু sin স্কয়ার থিটা সমান মানে কত 1 মাইনাস cos 2 থিটা, নাকি না? অথবা তোমরা 1 মাইনাস cos 2 থিটা মানে ওই ফর্মেটে জানো, cos 2 থিটা সমান তাহলে কত 1 মাইনাস 2 ইনটু sin স্কয়ার থিটা, তাহলে এদিকে 2 ইনটু sin স্কয়ার থিটা সমান কত 1 মাইনাস cos 2 থিটা করে নিতে পারি, বেশ। তাহলে দেখো 1/2t তাহলে ইন্টিগ্রেশন অফ, তাহলে দেখো ভ্যালু বসিয়ে নাও এখানে, তাহলে আচ্ছা i নট স্কয়ারটাকে বাইরে বের করলাম, i নট স্কয়ারটাকে বাইরে বের করো, আচ্ছা i নট স্কয়ারটাকে বাইরে বের করলাম, তাহলে 2 ইনটু sin, তাহলে এটাকে লিখতে পারি 1 মাইনাস cos 2 থিটা না, 2 থিটা মানে এখানে ওমেগা t, তাহলে 2 ইনটু ওমেগা t হবে, নাকি না? তাহলে ইনটু dt বাইরে, বেশ। এবার এইটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে নাকি, এইটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, আচ্ছা তাহলে চলো ইন্টিগ্রেশন করলে কি হবে i নট স্কয়ার বাই 2t নাকি, আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টসে করো 0 to t, তাহলে প্রথম পার্টটা করলাম, এবার হচ্ছে সেকেন্ড পার্টটা, প্রথম পার্টটা করলে কত হবে ইন্টিগ্রেশন অফ dt হবে 0 to t, দেখো একদম ভাঙিয়ে দিচ্ছি তোমাদের, হ্যাঁ দেখো তোমাদের কি এত ভাঙানো ঠিক নয়, কারণ তোমরা তো করেছো, তোমরা ম্যাথমেটিক্সে অনেক ইন্টিগ্রেশন করেছো নাকি, আর আমাদের ইন্টিগ্রেশন এতটা করাতে হবে না, তাও আমি দেখো ভাঙিয়ে দিচ্ছি, আমি i নট স্কয়ার বাই 2t হয়ে গেল নাকি, তার মানে প্রথমটাকে তাহলে এটাকে কত হবে দেখো a কে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কেটে গেল, তাহলে t dt ইন্টিগ্রেশন কত হবে t হবে, তাহলে t মাইনাস 0, আমি একদম লিমিট বসিয়ে দিচ্ছি, আপার লিমিট আগে বসাচ্ছি মাইনাস লোয়ার লিমিট বসাচ্ছি, সামনে মাইনাস, আচ্ছা cosটাকে তোমার ইন্টিগ্রেশন, আর হ্যাঁ cosটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে sin হবে নাকি, sin অফ 2 অফ ওমেগা t বাই কত হয়ে যাবে 2 ওমেগা হয়ে যাবে, তাই না 2 ওমেগা হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ কত হবে না 0 to t, আচ্ছা এইখানে মানে শুধু এই মানটা, তাহলে শুধু এই মানটা, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট, কারণ এ তো লিমিট বসিয়ে দিয়েছি, তাহলে এর লিমিট বাকি, তাহলে প্রথমে চলে আসো দেখো 2 বাই পড়ে থাক
যদি এখানে আপার লিমিট বসে তাহলে কি হবে দেখো, sin of 2 of omega t। আচ্ছা t এর জায়গায় ক্যাপিটাল টি বসাবো, টি এর জায়গায় কি বসাবো, ক্যাপিটাল টি বসাবো, তাই তো? তাহলে চলে এসো ক্যাপিটাল টি, তাহলে ওমেগা ক্যাপিটাল টি সমান কত হবে, 2 পাই হবে তো নাকি? কেন ওমেগা সমান কত, 2 পাই বাই টি হবে। তাহলে ওমেগা ইনটু টি সমান কত, 2 পাই। তাহলে এখানে 2 পাই করে দাও, sin ইনটু তাহলে কত হবে, 4 পাই হয়ে যাবে। sin দেখো পাইর হচ্ছে কি তোমাদের ইন্টিজার গুলো কি হবে, পাইর তোমার ইন্টিজার গুলো কি হবে, 0 হয়। তাহলে আপার লিমিটার জন্য দেখো 0, আপার লিমিটার জন্য 0, বারে বারে বলছি দেখো এখানে ভাঙিয়ে দিচ্ছি আর আমি করছি না। আপার লিমিটের জন্য 0, দেখো টি এর ভ্যালু এখানে বসাবে টি এর জায়গায়, তাহলে ওমেগা টি সমান কত, 2 পাই হয়েছে, আর সামনে একটা 2 আছে তাহলে 4 পাই, sin 4 পাই 0 বেশ। আবার দেখো লোয়ার লিমিটের জন্য কি হবে, দেখো লোয়ার লিমিটে 0, তাহলে টি এর জায়গায় 0 বসাবো, তার মানে দেখো sin 0 ডিগ্রি সমান কত হবে, 0 তো নাকি? তাহলে আপার লিমিটে 0, লোয়ার লিমিটে 0, তাহলে এই টার্মটাই পুরো 0। এখানে যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট দুটোই বসাও এই টার্মটাই 0 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কত, মানে শুধুমাত্র ফার্স্ট টার্ম পড়ে থাকবে, টি পড়ে থাকবে শুধু। চলে এসো, তার মানে কত হলো এখানে i নট স্কয়ার বাই কত গো 2t ইনটু টি হবে, দেখো টি পড়ে থাকলো। ওকে, তাহলে টি কেটে গেল না, টি পড়ে থাকলো বলছি, টি কেটে গেল নাকি? নেক্সট টি কেটে গেল। নেক্সট আমাকে এবার কি প্রমাণ করতে হবে, দেখো আমাকে এবার কি বলেছে। আচ্ছা আরএমএস এ যাইনি আমি, শুধুমাত্র দেখো স্কয়ার আর মিন করেছি, এখন রুট ওভার অফ করি, তার মানে এটা রুট ওভার অফ i স্কয়ার মিন, তাহলে কত হচ্ছে, এর উপরে একটা রুট ওভার চেপে যাবে, তাহলে এখানে রুট ওভার অফ i নট স্কয়ার বাই কত গো 2 আছে নাকি, 2 বাস, তাহলে এটা স্কয়ার রুট উঠে গেল, স্কয়ার রুট উঠে গেল, তাহলে i নট বাই দেখো রুট 2 হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে, i নট বাই রুট 2 হয়ে যাবে। তাহলে i rms সমান তাহলে কত হলো, এটা সমান i rms তো নাকি, এটা সমান i rms, তাহলে i rms ইকুয়াল টু এইটা, i rms ইকুয়াল টু তাহলে কত হচ্ছে এইটা, তার মানে প্রুভড, দিস ইজ প্রুভড। কি কঠিন লাগলো? দেখো শুধু ইন্টিগ্রেশন, একটু একটু ধৈর্য ধরে ইন্টিগ্রেশনটা করে নাও। তো দেখো এটা যেন তোমাকে মানে 2 নাম্বার দিয়েছে, তো 2 নাম্বারটা তো কম নয়, বুঝতেই পারছো, তো ইন্টিগ্রেশন একটু ধৈর্য ধরে করে নাও। ওকে চলো, তাহলে প্রমাণিত হলো i rms ইকুয়াল টু i মানে i নট বাই রুট 2। ক্লিয়ার? নেক্সট কি বলছি দেখো, দুটি কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক হচ্ছে এত, পারস্পরিক আবেশাঙ্ক মানে ক্যাপিটাল M বলে দিয়েছি, মানে মিউচুয়াল ইন্ডাকট্যান্স বলে দিয়েছি 0.005 হেনরি গেল। আচ্ছা এবার হচ্ছে মানে প্রথম কুণ্ডলীর পরিবাহী প্রবাহ মাত্রা হচ্ছে i = i নট sin ওমেগা t, যেখানে i নট হচ্ছে, তাহলে i নট কত হচ্ছে এখানে, i নট হচ্ছে 10 অ্যাম্পিয়ার। আচ্ছা নেক্সট, এবং ওমেগা বলে দিয়েছে, তাহলে ওমেগা সমান কত বলে দিয়েছে 100 পাই, কত 100 পাই তো রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দ্বিতীয় কুণ্ডলীতে তড়িৎচালক বলে সর্বোচ্চ মান কত, দ্বিতীয় কুণ্ডলীতে তড়িৎচালক বলে সর্বোচ্চ মান কত, বেশ চলে আসো। তড়িৎচালক বল ইলেকট্রোমোটিভ ফোর্স মাথায় রাখবে, তাহলে E সমান আমরা কি জানি, E সমান আমরা কি জানি, d∅ dt তো নাকি, d∅ dt জানি তো। আচ্ছা আবার phi সমান কত হবে, m into di dt, নাকি না, m সমান di dt হবে তো, মানে phi = m into i ছিল, তাহলে দেখো m তো কনস্ট্যান্ট, বাইরে চলে এসেছে, di dt করে দিয়েছি, বাস এখানে ভ্যালু বসাও। আচ্ছা এই i টাকে দেখো এখানে ডেরিভেটিভ করে ফেলো, তাহলে m into i এর ফর্মুলা কি ছিল, i হচ্ছে i নট sin of omega t dt, নাকি না, বাস কি কি বেরাবে এখান থেকে, ক্যাপিটাল M বেরিয়ে এলো, i নট বেরালো ইনটু, আচ্ছা এটা থেকে ওমেগা বেরাবে, আর সাইনটা কি হয়ে যাবে, cos হয়ে যাবে, নাকি না, হলো সাইনটা cos। ওকে চলো, তাহলে এটা হচ্ছে E। আচ্ছা তাহলে দ্বিতীয় কুণ্ডলীতে তড়িৎচালক বলের ফর্মুলা, তাই তো, তাহলে E সমান কত, এখানে ভ্যালু বসিয়ে দাও, সবকটার ভ্যালু বসাও। আচ্ছা সর্বোচ্চ মান বলছে, শোনো তড়িৎচালক বলে সর্বোচ্চ মান, তাহলে cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু হতে হবে, তো cos ওমেগা t কে কি হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে, তাহলে cos ওমেগা t এর ম্যাক্সিমাম ভ্যালু কত, cos ওমেগা t ম্যাক্সটা কত হবে 1, cos থিটা বা sin থিটার ম্যাক্সিমাম ভ্যালু তো 1 হয়, তাহলে এটাকে 1 ধরে নাও, তাহলে E max তাহলে কত হচ্ছে m into i নট into ওমেগা into তো 1, কেন cos max এর তোমার ভ্যালু কত 1 হবে, নাকি না, বাস এবার তুমি ভ্যালু বসিয়ে দাও, এবার তুমি ভ্যালু বসাইয়া দাও।
আচ্ছা চলো এখানে ভ্যালু বসাও। এম এর মান কত গো? 0.005 ওকে ইনটু I1 তাহলে I0 টা হচ্ছে 10 ইনটু ওমেগা হচ্ছে 100 পাই নাকি, তার মানে কত? আচ্ছা 100 মানে 1000 আচ্ছা তার মানে কত হচ্ছে জানো? 1 2 3 তিনটা শুনে 1 2 3 তাহলে 5 পাই তাই তো? তাহলে 5 পাইয়ের মান কত গো? আজকে 15.7 নাকি? আচ্ছা অ্যানসার একবার দেখে না, 15.7 নাকি? তাহলে 15.7 ভোল্ট। তাহলে ই ম্যাক্স এর মান কত হলো? ই ম্যাক্স হলো কত? 15.7 ভোল্ট। ওকে বাস, একদম ইজি ছিল এটা। তো এই সমস্ত ম্যাথ অতি অবশ্যই করবে, কারণ ইন্ডাকশন দিয়ে ম্যাথটাই খুব বেশি আসবে, ঠিক আছে? ইন্ডাকশন দিয়ে ম্যাথটা খুব বেশি আসবে। নেক্সট কি বলছে দেখো এখানে, আবিষ্ট তড়িৎচালক প্রবাহের অভিমুখ সংক্রান্ত বা সম্পর্কিত লেঞ্জের সূত্র বলো। এবার তোমরা বলবে লেঞ্জের সূত্র কি বলো? ফ্যারাডের সূত্র দেখো, ফ্যারাডের দ্বিতীয় সূত্র একটু অসম্পূর্ণ ছিল। কেন? সে তড়িৎচালক বলের মানটা বলা মানে তিনি বলেছিলেন, বাট ডাইরেকশনটা বলতে পারেনি। তো লেঞ্জ তার জন্য তার ফর্মুলা এনেছিল, বা লেঞ্জের ইকুয়েশন বা লেঞ্জের মানে তোমার সূত্র বলছি আমরা। তো লেঞ্জ কি বলেন, যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে কোন একটা কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যেন ওই কুণ্ডলিতে ইনডিউসড কারেন্টের সৃষ্টির কারণকে বাধা দেবে, মানে আবিষ্ট তড়িৎ প্রবাহের কারণকে সে বাধা দেবে, হ্যাঁ কি না? তাহলে কি বললাম, কোন একটা তড়িৎ মানে তোমার ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে, ইন্ডাকশনের ক্ষেত্রে ইনডিউসড ইএমএফ এর ডাইরেকশন বা অভিমুখ এমন হয় যেন ওই কুণ্ডলীর মধ্যে সৃষ্টি তড়িৎ প্রবাহ কে বাধা দেয়, মানে তার সৃষ্টির কারণকে বাধা দেবে, তাই তো? তার মানে আমরা কি বলতে পারি, স্বাভাবিক কথা, আমরা একটা দণ্ডচুম্বককে কি একটা কুণ্ডলীর কাছে এনেছিলাম, তাই না? তাহলে দণ্ডচুম্বকের আপেক্ষিক গতির জন্য কি হয়েছিল, এর মধ্যে একটা ইনডিউসড কারেন্ট প্রবাহিত হয়েছিল। তো ওই ইনডিউসড কারেন্টকে বিরুদ্ধে কাজ করবে, তাহলে সৃষ্টি হতে দেবে না, তার এগেইনস্টে কাজ করবে। তার মানে আমরা বলতে পারি তার গাণিতিক রূপটা কি, দেখো প্রত্যেকের বইতে রয়েছে, বইতে তোমরা একটু পড়ে রাখবে। আমি গাণিতিক রূপটা করাচ্ছি, যে ইলেকট্রোমোটিভ ফোর্স ই সমান, তাই তো? ই সমান কি হবে না, মাইনাস অফ ডি ফাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। কিন্তু এখানে নেগেটিভ সাইনটা কি ইন্ডিকেট করছে না, ডাইরেকশন না, তার সৃষ্টির কারণকে। কেন? এই যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এর পরিবর্তন হচ্ছিল, তাই তো ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়েছিল। ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়েছিল বলেই ইনডিউসড কারেন্ট তৈরি হয়েছিল। ওই ইনডিউসড কারেন্টের সৃষ্টির কারণকে সে বাধা দিচ্ছে। ওকে বাস, তিনি প্রথম লেঞ্জের সূত্রে তিনি প্রথম বলেন যে ইনডিউসড ইএমএফ টা কত হবে না, মাইনাস অফ ডি ফাই ডিটি। ক্লিয়ার? চলো, বুঝতেই পারছো, এখানে আমাদের ক্লাস শেষ হলো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, তোমরা এতক্ষণ কনসেন্ট্রেট করে ক্লাস করলে। ওকে, তো আরেকটা কথা তোমরা মাথায় রাখবে, তো বিভিন্ন রকমের কোশ্চেন গুলো করছো না, এই কোশ্চেন যারা করছো তুমি দেখবে কতটা তোমরা বেনিফিট হবে। আমি কথা দিচ্ছি, তোমরা এদিক ওদিক না মানে কমেন্ট শুনে তোমরা এই ক্লাসগুলো ভালো করে করো। আমি তো বলছি 100% বলছি, তোমরা খুব বেশি বেনিফিট হবে। ঠিক আছে, কারণ এই সমস্ত কোশ্চেন বুঝতেই পারছো, পরীক্ষা আসার মতন কোশ্চেন এবং খুব ভালো ভালো কোশ্চেন। ওকে, তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, অনেক লাইক করো, কমেন্ট করো। ওকে, আর কার কি সমস্যা থাকলে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, এরপরে তোমরা অতি অবশ্যই কমেন্টটা করবে যে আমি মডার্ন ফিজিক্স শুরু করবো না অপটিক্সে যাবো। ঠিক আছে, তো দেখো যেরকম আমি পোলারিটি পাবো তো সেই রকম আমি কিন্তু শুরু করব, কেমন? আর একটা কথা যেটা হচ্ছে, তোমাদের যদি এবিটিএ আর যদি না লাগে, তোমাদের মনে হয় তাহলে যদি ওয়ান শর্টসে যেতে বলো, তাহলে আমি ওয়ান শর্ট ভিডিওতে যাবো। ঠিক আছে, তো চলো, অতি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে, টাটা, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার। ওকে, ভালো করে পড়াশোনা করো, এখন একটু হেলদি ফুড খাবে। ঠিক আছে, একটু এক্সারসাইজ করো, একটু হেলদি ফুড খাও। হ্যাঁ, আর একটা কথা যেটা বলি, যে এখন বাইরে টাইরে বেশি ঘুরতে যেও না, বুঝলে? এখন বাইরে বেশি ঘুরতে যেও না, কেন দেখো অনেক কিছু ভয় আছে, ঠান্ডা লেগে যাবে, অমুক জায়গায় মেলা চলছে, তমুক জায়গায় মেলা, একদম বেরিও না। ঠিক আছে, এখন একটু নিজেকে পুরো আইসোলেটেড করে নাও, শুধু পড়াশোনা করো। আর বাবা মা তো এখন যত্ন নিচ্ছে ভালো করে, নাকি? হ্যাঁ, বিকালবেলা হলে খাবার পৌঁছে যাচ্ছে, সকালবেলা খাবার পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, টাটা, চলো, আর বেশি কথা বলবো না। তোমরা ভালো করে পড়াশোনা করো, আর অতি অবশ্যই ভালো করে হেলথ কেয়ারটা করবে। ওকে, টাটা, চলো।